ডেকোরেশনের লোক এসেছে বাড়ি সাজাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই অবাক। এ কোন এলাহি আয়োজন? কে করছে, কেন করছে কেউ কিছু বুঝতে পারছে না। নিবিড় আর প্রিয়তা এখনও নিচে নেমে আসেনি। নাদিয়া একটু এগিয়ে এসে ডেকোরেশনের লোকদের বলল, আপনারা হঠাৎ এই বাড়িতে এসে এসব কী শুরু করেছেন? স্যারের অর্ডার। ডেকোরেশনের লোকের কথা শুনে মোশাররফ হোসেন এগিয়ে এসে, আমি তো কোনো বাবা, আমি করেছি। কথাটা শুনেই পিছনে উপরে সিঁড়ির দিকে তাকিয়ে নিবিড়কে দেখে মোশাররফ হোসেন বললেন, তুই? জি। কিন্তু কেন? তোমাদের একটা কথা জানানো হয়নি। জানাবই বা কী করে? বাড়ির অবস্থাও এমন ভালো ছিল না। বাবা, সেদিন জুহিকে যে লোকগুলো দেখতে এসেছে তারা তো রিসাদের লোক ছিল। এটা কারো এখন অজানা নয়। সে ভেবেছিল জুহিকে দিয়েই আমার সাথে খেলবে, কিন্তু পারেনি। এখন আমি নিজেই জুহির বিয়ে ঠিক করছি, কাল ওর এঙ্গেজড। কথাটা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। জুহি কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। নিবিড় সেদিকে কুরুক্ষেপ না করে আবার বলল, আমার বোনের এঙ্গেজ হবে, ধুমধামে না হলে আবার নিজেকে অপরাধী বলে মনে হবে। বাবা, আপনি সকল আত্মীয় স্বজনদের ইনভাইট করে দিন। আর হ্যাঁ, প্রিয়তাদের বাড়ির সবাইকে বলবেন, ওর বোনদেরও। কথাটা শুনে প্রিয়তা কিছু বলতে গিয়েও থেমে গেল। মোশাররফ হোসেন এগিয়ে এসে, তোকে আমি জিজ্ঞেস করব না ছেলেকে বা কি করে, কারণ আমার থেকেও তুই জুহিকে বেশি ভালোবাসিস। কিন্তু এত বড় একটা কাজ করার আগে জুহির ছেলেকে পছন্দ অপছন্দেরও তো একটা ব্যাপার আছে, তাই না? নিবিড় গম্ভীর মুখে বাবার দিকে তাকাতেই, না ঠিক আছে, তুই যা ভালো মনে করিস কর। সালমা বেগম মুচকি হেসে মোশাররফ হোসেনের দিকে তাকিয়ে, শুরু করছো তো? সকাল সকাল ছেলেটার মন খারাপ করে দেওয়ার জন্য? আমার ছেলে মেয়ে যা ইচ্ছে করবে, তুমি মাথা ঘামানোর কে? বোনের জন্য ভাই যেমন পাত্র নিয়ে আসুক না কেন, বোনকে বিয়ে করতে হবে। আমার ছেলে যদি অন্ধ, বোবা, খোরাও নিয়ে আসে, তাহলে সেটা জুহির ভালোর জন্যই নিয়ে আসবে। এখানে ওর মতামতের কি এসে যায়? নিবিড় মায়ের দিকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মা তাকে এতটা বিশ্বাস করে, এতটা ভরসা করে। মা, সত্যি তুমি আমায় আজও অবাক করে দিলে। ভেবেছিলাম কেউ কিছু না বললেও তুমি অমত করবে। কিরে, নাস্তা করবি না? তোর আবার অফিসে যেতে হবে তো। নিবিড় সালমা বেগমের কথা শুনে চমকে ওঠে। মা, আমি আসছি, তুমি যাও। নাদিয়ার দিকে তাকিয়ে, আপু, অধরাকে আজ থেকে আমি স্কুলে নিয়ে যাব। কিন্তু ভাই, তুই অনেক ব্যস্ত থাকিস, আমি নিয়ে যেতে পারবো। তুই আমাকে নিয়ে এত ভাবিস না তো। নিবিড় মুচকি হেসে, ওকে। প্রিয়তা জুহির কাঁধে হালকা স্পর্শ করতে জুহি পিছন ফিরে প্রিয়তাকে দেখে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাবি, তুমি ভাইয়াকে একটু বোঝাও না, তুমি তো সব জানো। প্রিয়তা জুহির মাথায় হাত বুলিয়ে, আমি তোমার ভাইয়াকে সেদিন বলেছি মাহিদের ব্যাপারে, কিন্তু ও কথাটা কানেই তুলেনি। কিন্তু আমি তো মাহিদ ভাইয়াকে ভালোবেসে ফেলেছি। মাহিদ জানে? জুহি মাথা উঠিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না বুঝালো। তবে আমার মনে হয় উনি বুঝেছে। মুখে তো বলতে পারোনি, এখন কিছু করারও নেই। তোমার ভাইয়া শুনলে রাগারাগি করবে। না ভাবি, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আসলে আমিও বোকার মতো কান্না করছি। আমি নিবিড় ইসলামের বোন, সেটা আমি ভুলে গিয়েছিলাম। ভাইয়া তো আমার খারাপ চায় না, কেন যে শুধু শুধু কষ্ট পাচ্ছি বুঝতেই পারছি না। জুহি কথাগুলো বলছে ঠিক, কিন্তু বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছে যাচ্ছে। নিবিড় রুমে এসে অফিসের একটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। হঠাৎই প্রিয়তা এসে নিবিড়ের সামনে একবার এদিক আরেকবার সেদিক করে হাঁটতে লাগলো। নিবিড় নিচের দিকে তাকিয়ে, কিছু বলবে? কথাটার অপেক্ষায় ছিল প্রিয়তা এতক্ষণ। দৌড়ে পায়ের কাছে বসে, আমার একটা কথা ছিল। বলো। আপনি জুহিকে হুটহাট করে কোথায় বিয়ে দিচ্ছেন? ওর তো ছেলেটা নাও পছন্দ হতে পারে। আর কিছু? প্লিজ শুনুন, আপনি মাহিদের কথা একবার ভেবে দেখুন, জুহির জন্য খারাপ হয় না। নিবিড় চুপ করে নিজের কাজেই করে যাচ্ছে। প্রিয়তা একটু বিরক্তি নিয়ে, আজীব মানুষ আপনি। আমি একটা কথা বললাম আর আপনি কাজ করে যাচ্ছেন। নিবিড়ও বিরক্তি গলায় বলল, প্লিজ প্রিয়তা, এখান থেকে যাও, আমাকে কাজ করতে দাও। আর বিয়ে তো এখনই হয়ে যাচ্ছে না, মাত্র এঙ্গেজ হবে। জুহির লেখাপড়া শেষ হওয়ার পর বিয়ে, এর মাঝে দুজন চলতে চলতে ভালো লেগে যাবে।
এরপরে তো আর সমস্যার কিছু দেখছি না। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। মনে মনে নিজেকে বলল, নিবিড়ের বোন, নিবিড়ের সব, ও কেন আমার কথা শুনবে? এমনিতে আমার জন্য অনেক করেছে, তাও বা কম কিসের। মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আর চায়ের কাপে অনেকক্ষণ পর পর চুমুক দিচ্ছেন। প্রিয়তা মন খারাপ করে সিঁড়ি দিয়ে নেমে আসতেই সালমা বেগম এসে, কিরে, তোর আবার কি হলো? কিছু না মা। আচ্ছা মা, তোমার ছেলে জহির বিয়ের কথা বলল আর তোমরা সহজে মেনে নিলে? সালমা বেগম সারা চুলগুলো হাত খোপা করতে করতে, মেনে না নেওয়ার কি আছে? প্রিয়তা অস্বস্তি মুখে বলল, তোমরা ছেলেটাকে দেখবে না, জহির সাথে মানাবে কিনা, নাকি মানাবে না তাও? সালমা বেগম মুচকি হেসে, ধুর পাগলি, শোন, নিবিড়কে তুই হয়তো এই 2 বছর থেকে চিনিস, কিন্তু আমি ওকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। ও ওর বোনদের জন্য জীবন পর্যন্ত দিতে পারে, আর সেই নিবিড় বোনের জন্য খারাপ পাত্র নিয়ে আসবে, সেটা আমি কল্পনা তো আনতে পারি না। আর যদি জহির সাথে না মানায়, তবুও নিবিড় এমন ছেলে নিয়ে আসবে না যেটা জহির খারাপ হয়। প্রিয়তা ঠোঁটের কোণে মুচকি হেসে। বিকেলের আগেই পুরো বাড়ি সাজানো হয়েছে বিভিন্ন রঙের ক্যান্ডেল লাইট, বেলুন, ফুল দিয়ে সাজানো শেষ করে ডেকোরেশনের লোকগুলো চলে গিয়েছে। নাদিয়ার মন এখন আগের থেকে অনেক ভালো। নিজেকে সব পরিস্থিতিতে সামলিয়ে নেওয়ার চেষ্টা করছে দেখে সবার খুব ভালো লাগছে। অধরাকে কোলে নিয়ে নিচে নেমে এসে, বাবা, কিছু বলবি? মা বলছে জুহিকে নিয়ে শপিং করে আসার জন্য, তুমি চলো না আমাদের সাথে। আমি? হ্যাঁ তুমি, প্রিয়তাকে নিয়ে যা। ও বাবা, প্রিয়তা কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ না, আমি চাই না শুধু শুধু ওকে কষ্ট দিতে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নে, আমি যাব। মোশাররফ হোসেন বসে থেকে উঠে দাঁড়াতেই দেখে সালমা বেগম রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এসেছে। তুমি কোথায় যাচ্ছ? সে কি, মেয়ের বিয়ে সবাইকে দাঁত করতে হবে না? সবাইকে বলা শেষ, প্রিয়তার মায়ের বাড়ির লোকদের বলা হয়নি। ভাবছি আমি এখন গিয়ে বলে আসব, আর আমার ভাইয়ের সাথেও দেখা করে আসব, তাদেরও তো একটা অধিকার আছে, তাই না? নাদিয়া মুচকি হেসে, ঠিক আছে মা, তাহলে তুমি যাও, আমি বাবা আর জুহি শপিংয়ে যাচ্ছি। মোশাররফ হোসেন অবাক হয়ে, এই সন্ধ্যায় মেয়েটাকে একা বাড়িতে রেখে সবাই চলে যাবে? প্রিয়তার কথা বলছো? হ্যাঁ, সমস্যা নেই বাবা, শেফালি আপা আছে আর ভাই তো একটু পর চলেই আসবে। না না, তাই বলে সবাই একসাথে? সালমা বেগম বিরক্তকর গলায় বলল, ওহ, এত কথা বলো কেন? যাও, রেডি হয়ে আসো। তোমাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না, মেয়েরা শপিং করতে যাচ্ছে, ওদের দেখে রাখতে হবে। মোশাররফ হোসেন আর কথা বাড়ালেন না, চুপ হয়ে নিজের রুমের দিকে গেলেন। আর এইদিকে নাদিয়া আর সালমা বেগম অট্ট হাসিতে গড়াগড়ি খাচ্ছে। মা, আমাদের প্ল্যান কাজে দিবে, অবশ্যই দিবে। ছেলে আমার গম্ভীর হতে পারে, তবে আনরোমান্টিক নয়। নাদিয়া হাসি মুখটাকে একটু মলিন করে, রিসাদের কারণে দুইজন কতদিন আলাদা হয়ে থেকেছে, আজ আমি চাই ওদের ভালোবাসাটা পরিপূর্ণ হোক। ওর ভুলগুলোর জন্য তো আর আমার ভাইয়ের জীবন পাল্টাতে পারে না। তুই মন খারাপ করিস না, শোন, রাতে একসাথে খেয়ে দিয়ে আসবি। আমি শেফালিকে বলে দিচ্ছি রান্নাবান্না সব আজকের জন্য আপাতত বন্ধ। তোর আসার সময় বাইরে থেকে খাবার নিয়ে আসিস ওদের জন্য। তাহলে আমি গেলাম। ওকে মা। বাবা আসলে আমরা বেরিয়ে যাব। নিবিড় বাইরে এসে পুরো বাড়িটা নিস্তব্ধ দেখে একটু অবাক হলো। মা, মা, আপু, এই আপু, জুহি কোথায় সবাই? শেফালি নিজের রুম থেকে হাই তুলতে তুলতে, ভাইজান, বাড়িতে কেউ নাই। তুমি এই সন্ধ্যায় ঘুমাচ্ছ? কি করবো? খালাম্মা কইয়া গেছে রান্নাবান্না সব বন্ধ, ওনারা আসার সময় নিয়ে আইব। তাই আমার তো এখন কোনো কাজ নাই, তাই ঘুমাইতেছিলাম। তোমার ভাবি, ও কি ওদের সাথে গেছে? কইতে পারুম না, যাওয়ানোর সময় তো কাউরে দেখি নাই, আমি ছাদে ছিলাম। ও আচ্ছা, তাহলে আমায় 1 কাপ কফি দিয়ে যাও, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা। নিবিড় সিঁড়ি দিয়ে উপরে যেতেই শেফালি খিলখিল করে হেসে, ভাইজান রুমে গিয়ে কফির কথাই ভুলা যাইবেন, এর মাঝে আমি লম্বা একখান ঘুম দিয়া লই। নিবিড় রুমে দরজা খুলে ঢুকে দেখে লাইট বন্ধ। বিরক্তিকর গলায় বলতে লাগলো, সবাই গেছে যাক না। না, ওনারও সবার সাথে যেতে হবে। বাড়িতে থেকে আমার জন্য ওয়েট করলে কি এমন ক্ষতি হতো? কথাগুলো বিড়বিড় করতে করতে এগিয়ে গিয়ে লাইট ধরিয়ে খাটের দিকে তাকিয়ে নিজে চমকে উঠল। কিছুক্ষণ পর ঘর কাটতেই মুচকি হেসে মাথা নাড়ালো। প্রিয়তা বউ সেজে খাটে বসে আছে। ফুল দিয়ে খাট সাজানো না হলেও তার বুড়িকে যে খুব সুন্দর করে
সাজিয়েছে সেটা ঠিক, এইটা আপু ছাড়া কেউ হতে পারে না, কারণ প্রিয়তা কখনো এইভাবে সাজবেই না। আর মা সাজালো সেটা আমার জানা। নিবিড় ধীরে ধীরে এগিয়ে আসতেই প্রিয়তার দম যেন বন্ধ হয়ে আসছে। নতুন কোনো অনুভূতির সৃষ্টি হচ্ছে আজ। মনে হচ্ছে এই প্রথম নিবিড় তার সাথে দেখা। প্রিয়তার বুকের ভিতর টিপটিপ শব্দটা বেরিয়ে চলেছে। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চেষ্টা করছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করছে তার। কেন যে আপুর কথা শুনতে গেল। নিবিড় কাছে এসে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আজ যে তোমায় একদম নতুন বউয়ের মতো মিষ্টি লাগছে। নিবিড়ের কথায় টিপটিপ শব্দটা দ্বিগুণ বেড়ে গেল। হাত পাগুলো কাঁপছে, সাথে ঠোঁট। নিবিড় প্রিয়তার অবস্থা দেখে মুচকি হেসে, এত লজ্জা কোথায় রাখো? তবে তোমার লজ্জা আমার খুব ভালো লাগে, তবে সবসময় নয়। কথাটা বলে প্রিয়তার কানের নিচে চুলের ভিতরে দিয়ে হাত ঢুকিয়ে মুখটা তুলে ধরে নিজের কাছে আনতেই প্রিয়তার নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। নিবিড়ের নিঃশ্বাস আর প্রিয়তার নিঃশ্বাস এক হতে লাগলো। আর নিবিড় সেই গরম নিঃশ্বাসে প্রিয়তার কাঁপা কাঁপা ঠোঁট নিজের ঠোঁট ডুবালো। প্রিয়তা আস্তে আস্তে নিবিড়ের মাঝে হারাতে লাগলো। কিছুটা সময় নিয়ে প্রিয়তার ঠোঁট থেকে নিজেকে সরিয়ে, কি বাজে লিপস্টিক দিয়েছ বলো তো? প্রিয়তা অবাক হয়ে চমকে, বাজে লিপস্টিক মানে? নিবিড় দুষ্ট হাসি দিয়ে, ঠোঁটের ফ্লেভারটাই নষ্ট করে দিলে। প্রিয়তা বুঝে গেল নিবিড় আজও তাকে খেপাতে চাইছে। প্রিয়তাও দুষ্টু হাসি দিয়ে নিবিড়কে জড়িয়ে ধরে, ফ্যাসফ্যাসে গলায় বলল, আজ আপনি আমায় খেপাতে পারবেন না, আমি এখন আপনার সব বুঝি। নিবিড় মুচকি হেসে প্রিয়তাকে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি জানি। প্রিয়তা লজ্জা পেয়ে নিবিড়ের বুকে মুখ লুকালো। নিবিড় সেই লজ্জা আস্তে আস্তে অতিক্রম করতে চাইছে। প্রিয়তাকে শুয়ে দিয়ে নিজের শরীরে সমস্ত ভর প্রিয়তার ওপর দিয়ে নিজের কপাল প্রিয়তার কপালের সাথে ঠেকিয়ে গাঢ় গলায় বলল, আস্তে একটাবার বলতে পারো? প্রিয়তা কাঁপা গলায় বলল, আই লাভ ইউ। নিবিড় মুচকি হাসলো। প্রিয়তা লজ্জা পেয়ে নিবিড়ের বুকে মুখ লুকিয়ে নিল। নিবিড়ের হাত আস্তে আস্তে প্রিয়তার কোমরের দিকে নিয়ে ধীরে ধীরে হারাতে লাগলো দুজনে অন্য এক জগতে। নাদিয়া এসে দরজা নক করতেই নিবিড় দরজা খুলে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা চুলের পানি মুছতে মুছতে এগিয়ে এসে, আপু কখন এলে? নাদিয়া প্রিয়তার সামনে দাঁড়িয়ে, এইমাত্র। ওয়াও, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এজন্যই বলি ভাইয়া কেন তোমার প্রতি এত ফিদা। প্রিয়তা মুচকি হেসে, শপিং শেষ করেছো? হ্যাঁ, অনেক আগেই, তবে আসতে লেট করলাম ইচ্ছে করেই, তোমাদের সময় দেওয়ার জন্য। প্রিয়তা মিটমিট করে হাসছে, তারপর বলল, অধরা কোথায় আপু? ও ঘুমিয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি ভাইকে নিয়ে খেয়ে নাও, শেফালি আপা এখনই খাবার দিয়ে যাবে। আমি তাহলে এখন আসি। আপু, কাল কি জুহিকে পার্লার থেকে সাজানো হবে? দরকার নেই, আমি আছি তো, কাল তো আর বিয়ে না। নাদিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পরেই নিবিড় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে তোয়ালে জড়ানো, আরেকটা তোয়ালা দিয়ে চুলের পানি মুছতে মুছতে প্রিয়তার সামনে এসে দেখে প্রিয়তা হাঁ করে অবাক চোখে তাকিয়ে আছে। প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি হেসে হাত নেড়ে, কি এইভাবে আছে যে? দেখছি। কি? আপনাকে। আমাকে? কিন্তু কেন? আপনাকে কতটা সুন্দর দেখাচ্ছে আপনি জানেন? এই মুহূর্তে যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেত। তুমি খেয়েছ? সেটা তো অনেক আগেই, তাতেই চলবে, আর কোনো মেয়ের দরকার নেই। এখন চোখ অন্যদিকে নাও। কেন? নিবিড় ইচ্ছে করে ন্যাকা স্বরে বলল, আমার তো তোমার মতো লজ্জা লাগে। প্রিয়তা মুচকি হেসে, সত্যি বলছি, আপনাকে এখন দেখে আমার মনে আবার ধুকপুকানিটা শুরু হয়ে গেল। আপনি এত সুন্দর কেন বলুন তো? আমার খুব হিংসে হয় যখন কোনো মেয়ে আপনার দিকে তাকায়। নিবিড় প্রিয়তার কোমর জড়িয়ে নিজের কাছে এনে, আমার খুব হিংসে হয় যখন দেখি তোমার দিকে কেউ আট চোখেও তাকায়। প্রিয়তা লজ্জা লজ্জা চোখে নিবিড়ের দিকে মুখ তুলে তাকিয়ে, জানেন, আগে আমি মনে করতাম আমার কপালটা এত খারাপ কেন, কারো ভালোবাসা আমার ভাগ্যে জুটে না। কিন্তু এখন কি মনে হচ্ছে জানেন, ওই রকম হাজার ভালোবাসা আমি উপেক্ষা করতে পারবো যদি আপনার সামান্য ভালোবাসা আমার সাথে থাকে। নিবিড় কথাটা শুনে মুচকি হেসে প্রিয়তার ঘাট ধরে নিজের কাছে টেনে আনতেই শেফালি দরজায় দাঁড়িয়ে, ভাইজান আমি কি ভুল সময় আইয়ে পড়লাম? নিবিড় হন্তদন্ত করে প্রিয়তাকে ছেড়ে ব্যালকনিতে চলে গেল। শেফালি এসে, ভাবি
আমি আরও পরে আহন আসিল। ভাইজান এখন কি মনে করব? কিচ্ছু মনে করবে না, তুমি খাবার রেখে যাও। শেফালি আর কথা বাড়ালো না, খাবারের ট্রেটা রেখে চলে গেল। নিবিড় রুমে এসে সেন্স করে নিল মাহিদের ফোন আসতেই আবার ব্যালকনিতে গিয়ে, বলো। স্যার, উনি তো সকাল থেকে নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তুমি দেখে আসছো? না, ওইখানের লোকে ফোন দিয়েছে। নো প্রবলেম মাহিদ, না খেলে মানুষ মারা যায় না। অবশ্য ওর মরাই উচিত। আমার সাথে লড়তে আসছে। আমার বাচ্চাটাও শেষ করেছে, সাথে আমার বোনের জীবনটাও। মাহিদ চুপ করে আছে ওপাশ থেকে। কি বলবে বুঝতে পারছে না। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে মাহিদ, কাল আমার বাসায় একটা পার্টি আছে, মানে জুহির অ্যাঙ্গেস্ট। তুমি সেখানে অবশ্যই থাকবা। মাহিদ ভারী গলায় বলল, ওকে স্যার, আপনি যেমনটা বলবেন। সকাল থেকে আয়োজনে চারপাশ মুখরিত। সবার চোখে মুখে আনন্দের রেখা থাকলেও জুহি গম্ভীর হয়ে আছে। নিবিড় ড্রয়িং রুমে বসে কফির কাপে চুমুক দিয়ে নিজের কাজ করছে। মোশাররফ হোসেনের বোনেরা সবাই আস্তে আস্তে আসতে লাগলো। নিবিড় কাজ করলেও প্রিয়তাকে খুঁজছে তার মন। প্রিয়তা সবার সাথে জুহির রুমে আড্ডা দিচ্ছে। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা। নাদিয়া জুহিকে সাজিয়ে দিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা সবুজ রঙের শাড়ি পরেছে। সাজগোজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছে। এমন সময় নিবিড় ফোনে কথা বলতে বলতে রুমের দরজা দিয়ে ঢুকে প্রিয়তাকে আনে দেখে হতভম্ব হয়ে আছে। কান থেকে ফোন রেখে চুপ করে গম্ভীর হয়ে সেই জায়গায় দাঁড়িয়েছিল। প্রিয়তা পিছনে ফিরে নিবিড়কে দেখি চমকে, আপনি কখন এলেন? নিবিড় কিছু বলছে না। ধীরে ধীরে নেশা লাগানো চোখ জোড়া নিয়ে এগিয়ে আসতেই প্রিয়তা ভয়ে ভয়ে পিছাতে লাগলো। ড্রেসিং টেবিলের কিনারে ধাক্কা লেগে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ কেটে যাওয়ার পর প্রিয়তা কোনো স্পর্শের অনুভব না পেয়ে ভুরু কুঁচকে চোখ খুলে তাকিয়ে দেখে নিবিড় তার ঘাড়ের দুই পাশে হাত দিয়ে আয়নায় ঠেক দিয়ে একগাল হাসি নিয়ে তাকে দেখছে। প্রিয়তার চোখ খুলে বোকা বনে গেল। নিজের ওপর নিজের খুব রাগ হচ্ছে। নিবিড় একটা হাত এনে প্রিয়তার গালে আস্তে আস্তে শুয়ে দিতে দিতে, তোমার এই লজ্জাটাকে বড্ড বেশি ভালোবাসি আমি। তখন তোমায় বড্ড মায়াবী লাগে যখন তুমি চোখ বন্ধ করে চোখ মুখ কুঁচকে ফেলো। তখন তোমার এই লজ্জা লজ্জা মুখখানা আমাকে ঘায়াল করে, তোমার কাছে আরও টেনে নেয়। প্রিয়তা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে, আপনি বেশি বলে ফেলছেন। মোটেই না, আমার বুড়িকে নিয়ে আমি যতই বলি না কেন কম পড়ে যাবে। নিবিড় আরও কিছু বলতে যাবে তখনই সালমা বেগম এসে, নিবিড়। নাদিয়া দরজা খুলছে না। নিবিড় তড়িৎভাবে প্রিয়তাকে ছেড়ে পিছনে ফিরে, দরজা খুলছে না মানে? আমি কিছু বুঝতে পারছি না। অনেকক্ষণ থেকে দরজায় নক করেই যাচ্ছি, কিন্তু ওর কোনো সাড়া নেই। নিবিড় আর প্রিয়তা হন্তদন্ত হয়ে ছুটে গেল। নিবিড় কিছুক্ষণ দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগলো। প্রিয়তা জোরালোভাবে বলল, আপনি এক কাজ করুন না, দরজাটা ভাঙার ব্যবস্থা করুন। নিবিড় ঝাঁঝালো গলায় বলল, তোমার তো মনে হয় এখানে সিনেমার শুটিং চলছে। আমার দুই ধাক্কায় দরজা খুলে যাবে। নিবিড় ফোন হাতে নিয়ে মাহিদকে ফোন দিয়ে বলবে মিস্ত্রি নিয়ে আসার জন্য। ফোন দেওয়ার আগেই নাদিয়া দরজা খুলে, কিরে ভাই, কি হয়েছে? নিবিড় পিছনে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। সুন্দর করে সেজেগুজে আছে, মনেই হচ্ছে না কোনো কান্না করছিল। কিন্তু সবাই না বুঝলেও নিবিড়ের চোখে যে ফাঁকি দেওয়া যায় না বোন। তোর ভাই তোকে এতটাই লিখতে পারে যা তুই কল্পনা করতে পারবি না। সালমা বেগম কাঁদো কাঁদো গলায় বলল, তুই আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিস। কেন এতক্ষণ দরজা খুলছিলি না? মা, আমি শাড়ি পরছিলাম, কি করে দরজা খুলি বলো তো? আর আমি ইয়ারফোন দিয়ে গান শুনেছিলাম, তাই শুনতে পাইনি। সালমা বেগম হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে, তোর বাবা তোকে ডাকছে। কথাটা বলেই চলে গেলেন, সাথে প্রিয়তাও। নাদিয়া পা বাড়াতেই নিবিড় পিছন থেকে বলল, নিজেকে লুকাতে চাইছিস তাই না আপু? কথাটা শুনে নাদিয়া থমকে দাঁড়িয়ে পড়ল। কিন্তু তুই একটা জিনিস জানিস না, সবাই তোকে পড়তে না পারলেও তোর ভাই ঠিকই তোকে পড়ে নিবে। কেন কাঁদছিলি দরজা আটকিয়ে? রিসাদের জন্য? কথাটা শুনে নাদিয়া পিছনে ফিরে তাচ্ছিল্যের হাসি দিয়ে, ভাই আমি তো সবসময় ভুল করে এসেছি, সে ছোটবেলা থেকে। আর তুই বটবৃক্ষের মতো ছায়া হয়ে আমার মাথার ওপর ছিলি। আজও আমি ভুল করেছি, সে তুই আবার আমায় আশ্রয়ের স্থান হলি। আর সেই বোন কি করে কান্না করতে পারে? আমি নিবিড়ের বোন, যার কষ্ট থাকতেই পারে না। কথাটা বলে নাদিয়া নিবিড়কে জড়িয়ে, আমার যদি কিছু হয়েও যায় তুই অধরাকে দেখিস। নিবিড় টলটলে চোখে বলল, আমি তোর কখনো কিছু হতে দেব না, কিচ্ছু না।
নিচে সবাই এসে গেছে। নিবিড় নাদিয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে নিচে নিয়ে এসে, আপু জুহিকে নিয়ে আয়। মোশাররফ হোসেন এসে, নিবিড় ছেলে পক্ষ তো এখনও এলো না, জুহিকে এনে কি হবে? বাবা, ছেলে পক্ষ অনেক আগেই এসেছে, শুধু তোমাদের দেখার ভুল। মানে? নিবিড় তাকিয়ে জুহিকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে নিজে বাহুডোরে এনে, মন খারাপ? জুহি কথাটা শুনে অবাক হয়ে নিবিড়ের দিকে তাকালো করুণ চোখে। কিছুক্ষণ তাকিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না বুঝালো। নিবিড় মুচকি হাসলো। সবার সামনে জুহিকে এনে দাঁড় করিয়ে, আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আজ আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট, এটা সবাই জানেন, কিন্তু ছেলেটা কে এইটা আমার বাবা মাও জানে না। তবে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা চোখ বুঝে আমায় বিশ্বাস করে। আমার বোন, যে কিনা নিজের ভালোবাসাকে ভাইয়ের জন্য জলাঞ্জলি দিয়ে ফেলতে পারে, ভুলে যেতে পারে নিজের মনের ভালোবাসার কথা। কথাগুলো বলতেই জুহি অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। সবাই অবাক হয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। নিবিড় আবার বলতে লাগলো, মাহিদ, এদিকে আসো। তুমি আমার কথা ভেবে নিজের ভালোবাসাকে কষ্ট দিচ্ছ, এটা শাস্তি তো তোমায় পেতেই হবে। মাহিদ শান্ত গলায় বলল, স্যার শাট আপ, আমার বোনকে ফিরিয়ে দেওয়ার সাহস তোমার কি করে হয়? মাহিদ নিচের দিকে তাকিয়ে আছে। নিবিড় জুহিকে টেনে মাহিদের সামনে দাঁড় করিয়ে, আমার বোনের জন্য সবসময় আমি বেস্টটাই বেছে নিয়েছি, আর আজও আমি ভুল করিনি। প্রিয়তার দিকে তাকিয়ে, আংটিগুলো নিয়ে আসো। হাঁ করে তাকিয়ে কাঁদছ কেন? প্রিয়তা আনন্দের অশ্রুগুলো মুছে দৌড়ে উপরে গিয়ে আংটি নিয়ে আবার নিচে নেমে নিবিড়ের হাতে দিল। মাহিদের হাতে আংটি দিয়ে, নাও পরিয়ে দাও। মাহিদ তখনও নিচের দিকে তাকিয়ে কাঁদছে। নিবিড় ঘাড়ে জোরে থাপ্পড় দিয়ে, আর তুমি কাঁদলে আমার বোনের কি করবে? মাহিদ মাথা উঠিয়ে, স্যার আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? নিবিড় মুখে কিছু না বলে নিজের চোখের পানি মুছে মাহিদকে টেনে বুকে জড়িয়ে নিল। মোশাররফ হোসেন, সালমা বেগম এগিয়ে এসে দাঁড়িয়ে নিবিড়কে দুই পাশ থেকে জড়িয়ে কাঁদছে। নাদিয়া এগিয়ে এসে, অনেক হয়েছে, এবার আংটি বদল হোক, কতক্ষণ সবে অপেক্ষা করবে? নিবিড় চোখ মুখ মুছে, নাও মাহিদ, আংটি পরিয়ে দাও। মাহিদ আংটি পরিয়ে দিতে নিবিড় জুহিকে ইশারা করলো দ্বিতীয় আংটিটা মাহিদকে পরিয়ে দেওয়ার জন্য। জুহিও পরিয়ে দিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিল। নিবিড় ছাদের দোলনায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে হালকা দুলছে। প্রিয়তা রুমে এসে নিবিড়কে না দেখে বুঝতে পারলো ছাদে আছে। প্রিয়তা আস্তে আস্তে উঠে নিবিড়ের পিছনে দাঁড়াতেই নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, তোমার নিবিড় এতটাও খারাপ নয় বুড়ি, ভালোবাসার মর্ম সে বোঝে। প্রিয়তা পাশে এসে বসে, আপনি কি করে বুঝলেন আমি এসেছি? অনুভূতি, তুমি আমার আশেপাশে থাকলে আমি বলতে পারি। প্রিয়তা নিবিড়ের বুকে মাথা দিয়ে, আপনার সাথে এক জনম নয় 1000 জনম কাটাতে ইচ্ছে করছে। আপনার সাথে থাকলে মানুষ কখনো বিরক্তি হবে না, কারণ আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন করে আবিষ্কার করা যাবে। যাকে আবিষ্কার করা যায় তার কাছে থাকলে কখনো মনেই হবে না মানুষটাকে আমার এখন ভালো লাগে না। আমি সারা জীবন আপনার এই বুকে মাথা রেখে কাটাতে চাই। নিবিড় প্রিয়তার এলোমেলো কথাগুলো শুনে না হেসে পারল না। আমি তোমার অনুভূতি বুঝি বুড়ি, এখন কি বলতে চাও সেটা বলো। হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা আপনি কি করে জানলেন জুহি মাহিদকে ভালোবাসে? আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে। চাঁদটা মেঘের আড়ালে বারবার নিজেকে লুকিয়ে নিচ্ছে, লজ্জায় যেন ঢেকে রাখতে চাইছে নিজেকে। হালকা বাতাস মন ছুঁয়ে যাওয়ার মতো। নিবিড় বুকে হাত বেঁধে সামনের বিস্তৃত দিকে তাকিয়ে আছে। এর মাঝে নিবিড় প্রিয়তার কথাটা শুনে তার দিকে তাকিয়ে মুচকি হাসল। আবার সামনের দিকে তাকিয়ে, মাহিদের একটা পরিচয় আছে যেটা কেউ জানে না। কথাটা শুনে প্রিয়তা অবাক চোখে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। নিবিড় শান্ত গলায় বলল, ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে। মাহিদকে আমি অনেক বছর আগে থেকে চিনি, যখন জুহি 10ম শ্রেণীতে পড়তো। আর মাহিদ ছুটির সময় দূর থেকে জুহিকে দেখে ফিরে যেত, কখনো ডিস্টার্ব করতো না, যেটা জুহিও এখনও জানে না। মাহিদের ফ্যামিলিতে বাবা ছাড়া আর কেউ নেই বলতে পারো। জুহির এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে একদিন আমি ছুটির পরে জুহিকে নিয়ে এসে ওকে আটকালাম। সব কিছু জিজ্ঞেস করে বুঝলাম ছেলেটা অনেক দূর এগোতে পারবে। ও যখন বলল ওর বাবা আছে কিন্তু তার সাথে উনি থাকতে নারাজ, পড়াশুনো হয়তো মাঝপথেই বন্ধ করে দিতে হবে। কথাগুলো শুনে আমি অনেক অবাক হলাম। একটা ছেলে কতটা সহজ সরল হলে যাকে সে পছন্দ করে
তার বড় ভাইয়ের কাছে অকপটে সব কিছু স্বীকার করছে। তখন আমি সেই দিন ওকে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করি। কিছুদিন পর পাঠিয়ে দিলাম দেশের বাইরে পড়ার জন্য। ভেবেছিলাম দেশে এসে হয়তো সে আমাকে ভুলেই যাবে, কারণ কতজনের জন্যই তো কত কী করলাম, কেউ তো মনে রাখেনি। কিন্তু না, মাহির দেশে এসে আগে আমার সাথেই দেখা করে। তুমি জানো প্রিয়তা, ওর আমেরিকায় চাকরি হয়েছিল, কিন্তু সে দেশে আমার কোম্পানিতে জয়েন করবে বলে চলে এসেছে। আমার মনে আছে মাহিদ কিন্তু হঠাৎই আমার সাথে আমাদের বাসায় গিয়েছিল। প্রিয়তা উচ্ছ্বাসিত গলায় বলল, হ্যাঁ মনে আছে, মাহিদ হঠাৎই কোম্পানিতে জয়েন করেছিল এবং কি আপনি সেদিনে বাসায় নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। ঠিক। কিন্তু জুহির বিষয়ে ওর সাথে আমি কখনোই কথা বলিনি, কারণ আমি জানতাম একদিন আসবে, আমি যা বলবো জুহি সব মেনে নেবে এবং মাহিদও। কিন্তু আমি এটা জানতাম না জুহি মাহিদকে ভালোবাসে। কাল যখন জুহি তোমায় জড়িয়ে ধরে কাঁদছিল এবং মাহিদের ব্যাপারে বলছিল, আমি সব দরজায় দাঁড়িয়ে শুনেছি। আমার বিশ্বাস মাহিদ ছাড়া কেউ আমার বোনকে ভালোবাসতে পারবে না। কথাগুলো শুনে হঠাৎই প্রিয়তা মন খারাপ করে কাঁদতে লাগলো ফুপিয়ে। নিবিড় পাশে ফিরে, তোমার আবার কি হলো? প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, কাল আমি আপনাকে কত ভুল বুঝেছি, আর আপনি সব কিছু খুব সহজে মিটিয়ে নিলেন। আপনার সাথে আমি সারা জীবন থাকতে চাই। প্লিজ আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না। আমার কেন জানি আপনাকে নিয়ে খুব ভয় হয়। কথাগুলো বলেই নিবিড়ের বাহুডোর জড়িয়ে ধরল। নিবিড় অন্য হাতটা দিয়ে টেনে এনে প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু দিয়ে, যে মানুষটার জন্য আমি নিজেকে পাল্টিয়ে ফেলেছি তাকে আমি কোথাও ছেড়ে যাব না। কথা দিলাম। অনেক রাত হয়েছে, এবার চলো ঘুমাবে। আমি এখানে ঘুমাবো আপনার কোলে মাথা রেখে। কথাটা বলেই প্রিয়তা নিবিড়ের কোলে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। নিবিড় দীর্ঘশ্বাস নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রিয়তার কপালে হাত বুলিয়ে দিতে দিতে তাকিয়ে থাকি অপলক দুটি চোখে, তোর ওই মায়াভরা মুখটায়। মিশে গেছি যেন আমি তোর হয়ে আজ পুরোটা। হাতটা বাড়িয়ে তোকে ছুতে চাই, কোনো নিয়ম না মেনে ভালোবেসে যাই। হাতটা বাড়িয়ে তোকে ছুতে চাই, কোনো নিয়ম না মেনে ভালোবেসে যাই। গানের এই কয়েকটা লাইন গেয়ে বন্ধ করতেই প্রিয়তা চোখ খুলে। থামলেন কেন? নিবিড় চমকে উঠে, ঘুমাওনি? না, আপনি এত সুন্দর করে গান গাইতে পারেন আমার তো জানা ছিল না। নিবিড় মুচকি হেসে, ওঠো এখন নিচে যাবে, প্রচুর ঠান্ডা পড়তেছে, তোমার ঠান্ডা লেগে যাবে। অন্য একদিন তোমার মন ভরে গান শোনাবো। প্রিয়তা উঠে বসে গোমড়া মুখে বলল, থাকি না আজ রাতটা ছাদে। নিবিড় কিছু না বলেই উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে কোলে নিয়ে, শুধু নিজে একা একা ভালোবাসা নিবে, আমাকে দিবেটা কে শুনি? কথাটা শুনে প্রিয়তা লজ্জায় দুই হাত দিয়ে নিচের মুখটা ঢেকে নিল। নিবিড় মুচকি হেসে পা বাড়ালো নিচে নামার জন্য। ফোন বাজতেই মাহিদ ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? তোমার বউ। কথাটা শুনে মাহিদ হন্তদন্ত হয়ে উঠে বসে। ম্যাডাম আপনি? জুহি অবাক হয়ে, ম্যাডাম? আমি তোর ম্যাডাম? মাহিদ শুকনো গলায় ঢোক গিলে বলল, আসলে আপনি এত রাতে আমায় ফোন দিয়েছেন কেন? জুহি রাগী গলায় বলল, তোমার ঘাড় মটকাতে, আর একবার যদি ম্যাডাম বলেছে তো খবর আছে। মাহিদ হালকা কাশি দিয়ে, আচ্ছা জি বলুন, কেন ফোন দিয়েছেন? আগে তুমি করে বলো। এত তাড়াতাড়ি? এবার বলো। তুমি? হ্যাঁ তুমি। এবার ঠিক আছে। বাসায় এখন কে কে আছে? কেউ নেই। তাহলে রান্না কে করে? আমি হোটেলে খাই, বেশিরভাগ তো স্যারের সাথেই খাওয়া হয় বাইরে। ওকে, নো প্রবলেম, আমি সামলে নিব। কি সামলাবে? তোমাকে। হ্যাঁ, বিয়ের আগে বাসায় কাজের বুয়া রাখবে, আমিও রান্না করতে পারি না। আমি রান্না করলে সমস্যা হবে? তুমি পারো? মাহিদ শান্ত গলায় মুচকি হেসে, শিখেছিলাম কোনো এক রাজকন্যার জন্য, কারণ আমি জানতাম রাজকন্যা তার ভাইয়ের হৃৎপিণ্ড, তাকে যে কাজ মানায় না। কথাগুলো বলতে বলতে মাহিদ হেলান দিয়ে স্থির হয়ে শুয়ে পড়ল ফোন কানে নিয়ে। তুমি যদি আগে থেকে জানতে তাহলে আমার ডাকে সাড়া দাওনি কেন? আমি যে চাইনি তার ভাই কষ্ট পাক, যে আমার জন্য এত কিছু করলো, তাকে আমি কিভাবে কষ্ট দেব? যে দায়িত্ব আমার বাবার করার কথা, সে দায়িত্ব যে নিজের কাঁধে নিয়ে নেয়, সেই মানুষটাকে কষ্ট আমি কখনোই দিতে পারবো না। জুহি চমকালো মাহিদের কথা শুনে, অবাক হয়ে বলল, তুমি কি বলছো বলো তো? বিয়ের পরে ওসব নিয়ে গল্প করব, এখন বলো কান্না করছিলে কেন পার্টিতে? কিছু চোখের পানি কষ্টে নয়, আনন্দে আসে। তুমি আমাদের বাড়িতে আসার পর কখন যে তোমাকে মনে জায়গা দিয়েছি বুঝতেই পারিনি। সারা রাত চলতে লাগলো দুজনের ভালোবাসার কথা। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়তা সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে, মা
ও মা, বাবাকে নিয়ে আসো। নাদিয়া নিচে নেমে এসে, প্রিয়তা, এত সকাল সকাল নাস্তা বানিয়ে ফেললে? ভাই উঠেছে? উঠেছে আপু, উনি নাকি আজ সকাল সকাল অফিসে যাবে। মোশাররফ হোসেন এসে চেয়ার টেনে বসতে দেখে মাহিদ সদর দরজা দিয়ে ঢুকছে। আরে জামাই যে! কথাটা শুনে মাহিদের চোখে মুখে লজ্জার ভাব। স্যার ডেকেছেন তাই আসতে হলো। মাহিদ কথাটা বলে চোখ দুটো জুহিকে খুঁজছে। প্রিয়তা এগিয়ে মাহিদের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ও ঘুমাচ্ছে, ওই দিকে তাকিয়ে লাভ নেই। মাহিদ কথাটা শুনে মুচকি হাসল। সারা রাত ফোনে কথা বললে তো ঘুমাবেই, আমি কি আর ইচ্ছে করে উঠে এসেছি? শুধু স্যার বলাতে আসতে হলো। মাহিদ নিচের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। এমন সময় নিবিড় এসে, কি অবস্থা মাহিদ? ফাইন, গুড, নাস্তা করতে বসো, তোমার ভাবি আজ নাস্তা বানিয়েছে। স্যার আমি খেয়ে আসছি, আপনার খেয়ে নিন, আমি ওয়েট করছি আপনার জন্য। নিবিড় মাহিদকে শান্ত গলায় বলল, মাহিদ মিথ্যা তুমি আমার সাথে বলছো? নাস্তা করে নাও। সরি স্যার, ইটস ওকে। এখানে তোমার কিসের লজ্জা? এটা তোমারও বাড়ি, আর আমি চাই বিয়ের পর তুমি এই বাড়িতে থাকবে আমাদের সাথে। প্রিয়তা এগিয়ে এসে, বিয়ে যে করছেন, বিয়েটা কবে? ভেবেছিলাম জহির লেখাপড়া শেষ করার পর, এখন ভাবছি মাহিদ যেহেতু একাই থাকে, বিয়েটা হয়ে যাক, তাহলে ও এই বাড়িতেই থাকতে পারবে। মোশাররফ হোসেন মুচকি হেসে, নিবিড় তুই ঠিক বলেছিস, ও শুধু শুধু বাইরে বাসা নিয়ে থাকবে কেন? আমাদের সাথেই থাকুক। নাদিয়া সহ সবাই একমত জানালো। মাহিদ মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, অপেক্ষার প্রহরটা তাহলে কমলো। কিন্তু বিয়ের পর এই বাড়িতে থাকতে হবে সেটা মাহিদের ভালো না লাগলেও নিবিড়ের সামনে মুখ ফুটে বলতে পারলো না। মুখে মুচকে হাসি ফুটিয়ে সবার সাথে তাল মিলিয়ে নিল। তোমরা কেন আমাকে এখানে আটকে রেখেছ? এইভাবে আর কতদিন? আমরা কি করে জানবো? ওইটা নিবিড় স্যার জানেন। রিসাত ক্রোধ গলায় বলল, ওই নিবিড় নিবিড় আর নিবিড়, দুনিয়াতে কি ওই একটাই নাম? যেখানে যাই শুধু এই নামটাই আমাকে শুনতে হয়। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, দরকার প্রয়োজনে আমি তোমাদের টাকা দিব। নিবিড় এসে দরজায় দাঁড়িয়ে, কোথায় থেকে দিবি? আছে কোনো কিছু? রিসাত চমকে পিছনে ফিরে নিবিড়কে দেখে চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে। নিবিড় তাচ্ছিলের হাসি ফুটিয়ে, বাধাগুলো খুলে দাও, দেখি শালার কতটা শক্তি। কথাটা বলে নিবিড় মোটা রড নিয়ে এসে রিসাদের পায়ের মাঝে এলোপাতাড়ি পিটাতে লাগলো। রিসাদের চিৎকারে যেন চারিদিক ভারী হয়ে গেল। মাহিদ দম বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। পাশে থাকা লোকগুলো যেন হতভম্ব হয়ে আছে নিবিড়ের রাগ দেখে। রিসাদের শুধু একটাই চিৎকার এখন কানে ভেসে আসে, প্লিজ আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। চিৎকারটা ধীরে ধীরে কমতে লাগলো। নিবিড় ক্রোধে গর্জন করে রডটা হাত থেকে ছুঁড়ে ফেলে রিসাদের সামনে বসে, বললাম না, নিবিড় ভালোর ভালো, খারাপের খারাপ। তুই আমার লাইফটাকে বরবাদ করতে চেয়েছিলি, আর নিজের দিকে তাকিয়ে দেখ তোর জায়গাটা এখন কোথায়। কথায় আছে না, দুষ্ট গরুর অপেক্ষায় শূন্য গোয়াল ভালো। তোকে এখানে মেরে ফেললেও কেউ টের পাবে না, কিন্তু তোর মতো ময়লা মেরে হাত নোংরা করা নিবিড় ইসলামের শোভা পায় না। নিবিড় লোকটার দিকে তাকিয়ে, কাল থেকে কারেন্টের শকটা আরেকটু বাড়িয়ে দাও, 5 দিন এইভাবে চলবে, তারপর পুলিশ খবর দিয়ে আসবে। মাহিদ নিচের দিকে তাকিয়ে, স্যার পুলিশের কাছে আগেই দিয়ে দিলেন না কেন? নিবিড় উঠে বাইরে এসে গাড়ির দরজা খুলে বসে, পুলিশে দিলে ওর শাস্তিটা তো নিজের চোখে দেখতে পারতাম না। কথাটা শুনে মাহিদ চুপ হয়ে গেল। নিবিড়ের কথা না বাড়িয়ে সোজা অফিসে চলে গেল। কয়েক মাস পর কাল জুহির বিয়ে, বাড়িতে সবাই হইচই করছে জুহির গায়ে হলুদ নিয়ে। সকাল থেকে নানা আয়োজনে সবাই ব্যস্ত। নিবিড়ও গায়ের হলুদের পাঞ্জাবি পরে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখ জোড়া প্রিয়তাকে খুঁজছে। কেমন লাগছে দেখতে প্রিয়তাকে একবার জিজ্ঞেস করতে হবে না? পাঞ্জাবিটা বিয়ের শপিং করার সময় প্রিয়তা তার জন্য নিয়ে এসেছে। নেমে আসতেই প্রিয়তার বড় ফুপুর মেয়ের সাথে ধাক্কা লেগে, সরি, কিরে তুই কখন এলি? এই তো ভাইয়া বিকেলেই। ভাবিকে খুঁজছ? দেখেছিস? মাহিদের দিকে দেখিয়ে, ওই যে নিবিড় সেদিকে তাকিয়ে রইল। আজ এই বাড়িতে মাহিদেরও গায়ে হলুদ। প্রিয়তা তাকে রুম থেকে বের করিয়ে বন্ধুদের হাতে ধরিয়ে দিল ছাদে নিয়ে যাওয়ার জন্য। নিজের চুল ঠিক করতে করতে এসে নিবিড়ের গার সাথে ধাক্কা লেগে উপরের দিকে তাকিয়ে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সবাই ছাদে চলে গেল, জহিকে তো অনেক আগেই নিয়ে যাওয়া হয়েছে। নিবিড় প্রিয়তার ঘাড়ের দুই পাশে হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি নিচে কি করছো? এখনও দেখছি ঠিক করে রেডি হওনি। প্রিয়তা অবাক হয়ে, আপনার চোখ কি কানা নাকি? নিবিড় মুখে কিছু না বলে সামনের সেন্টার টেবিল থেকে ফুলের
মালার ট্রে থেকে একটা মালা খোপায় পরিয়ে। এবার ঠিক আছে। প্রিয়তা মুচকি হাসতেই নিবিড় কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে ছাদে নিয়ে গেল। সবাই সেই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। নাদিয়া নিবিড়ের পাশে এসে দাঁড়িয়ে, ভাই বিয়েটা কার? জুহির। কিন্তু সুযোগ দেখছি তোরা নিচ্ছিস। কথাটা শুনে সবাই অট্টহাসিতে গড়িয়ে পড়ছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। সবাই নিচে গেলেও নিবিড় এখনও নামেনি। কাঁধে হালকা স্পর্শ পেয়ে, তুমি যাওনি? প্রিয়তা শান্ত গলায় বলল, কি করে যাব আপনাকে এভাবে একা রেখে? কথাটা শুনেই হঠাৎই নিবিড় পিছনে ফিরে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা একটু অবাক হলো না। নিবিড় যে মনে মনে কান্নার সাগরে এতক্ষণ ভেসে যাচ্ছিল, কেউ না জানলেও প্রিয়তা ঠিক বুঝতে পেরেছে। কিছুক্ষণ পর নিবিড় প্রিয়তাকে ছেড়ে, যাও নিচে যাও, সকালে কনভেনশন সেন্টারে যেতে হবে। তুমি এই বাড়ির বউ, অনেক দায়িত্ব সবার এখন তোমার ওপর। আপনি কেন নিজেকে লুকাচ্ছেন? ভারী গলায় মুচকি হেসে, কোথায় লুকালাম, আমি একদম ঠিক আছি। প্রিয়তা নিজেই নিবিড়কে জড়িয়ে, জুহি এই বাড়িতেই থাকছে, তাহলে আর মন খারাপ করছেন কেন? নিবিড় মুচকি হেসে, ঠিকই তো, কেন যে মন খারাপ করছি নিজে বুঝতেছি না। প্রিয়তা মুচকি হেসে নিবিড়কে স্বাভাবিক করার জন্য, তারা গুনবেন? নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে, তোমার সাথে, তবে এক শর্তে। কিসের? নিবিড় কিছু না বলে প্রিয়তাকে জড়িয়ে কাছে এনে নিজের বুকের সাথে প্রিয়তার পিঠে লাগিয়ে জড়িয়ে নিয়ে প্রিয়তার কানের কাছে নিজের মুখ গুজে, তুমি তারা গুনো, আমি তোমার ভালোবাসায় তোমায় ঘিরে রেখেছি। তুমি বলেছিলে না আমাকে হারানো তোমার অনেক ভয়, আজ বলছি ভয় নেই, সারা জীবন তোমায় নিয়ে এভাবেই তারা গুনব। সমাপ্ত। এই গল্পটা আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং এটা একটা নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।